খবর শুনছেন হুগলি নিউজ টিভি চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, জেলের বাইরে পা রাখলেই চাই নিরাপত্তা, জামিন পেয়েই পুরনো মেজাজে অনুব্রত। বানের জলে ভেঙেছে বাড়ি, বেতরে 5 লক্ষ টাকা দিলেন শুভেন্দু, চেক হাতে কেঁদে ফেললেন গণেশ চন্দ্র। বাম বিজেপিকে ধাক্কা দিয়ে অধীর বিদায় সম্পন্ন প্রদেশ কংগ্রেসে, জোট বার্তার ইঙ্গিত তৃণমূলকে। উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে বিস্ফোরক, আইএমএ নির্বাচন না লড়ার সিদ্ধান্ত শান্তনু সেনের। 75-এ আডবাণী অবসর নিলে মোদি নন কেন, সংঘ প্রধানকে প্রশ্ন কেজরির। জামিন পেয়েই পুরনো দাপটে অনুব্রত। সূত্রের খবর, তিহার থেকে বাইরে পা রাখার পরে নিরাপত্তা চাই তার, ঘনিষ্ঠ এবং আইনজীবীদের কাছে দাবি এমনটাই। এদিকে দিল্লি পুলিশের তরফে অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ফলে বেসরকারি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এও শোনা যাচ্ছে, তিহার থেকে বেরিয়ে এক মুহূর্তেও দিল্লিতে থাকতে চান না তৃণমূলের বীরভূম সভাপতি। সোমবার রাতেই কলকাতা ফেরার ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, তিহার থেকে সোজা দিল্লি বিমানবন্দরে রওনা হবেন অনুব্রত। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তা চেষ্টা করা হচ্ছে। অনুব্রতর সঙ্গে ফিরতে পারেন সদ্য জামিনপ্রাপ্ত তার মেয়ে সুকন্যা মণ্ডলও। জামিন পাওয়ার পর থেকে দিল্লির গোপন ঠিকানায় আছেন সুকন্যা। আদালতের নির্দেশে 18 মাস তিহার যাপনের সময় দিল্লির একাধিক নামে সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পেয়েছেন অনুব্রত। তবে জেলের কঠোর অনুশাসনে কিছুটা হলেও স্বাস্থ্য ফিরেছে তার, কমেছে 30 কেজি পর্যন্ত ওজন। প্রসঙ্গত, গরু পাচার মামলায় 2022 সালের আগস্ট মাসে বাড়ি থেকেই তাকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে আবার গ্রেফতার হন এনফোর্সমেন্ট ডাইরেক্টরের হাতে। সিবিআই এর কেসে গত জুলাই মাসে জামিন পেলেও ইডির কেসে সদ্য জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, তাতেই জেল মুক্তি। বন্যা পরিস্থিতি দেখতে শুক্রবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন এক ব্যক্তি। শুভেন্দুর কাছে তিনি জানিয়েছিলেন, বন্যার জলে ভেঙে পড়েছে তার বাড়ি। অসহায় সেই বাসিন্দাকে বুকে জড়িয়ে ধরে বিরোধী দলনেতা আশ্বাস দিয়েছিলেন তার বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য করবেন। 48 ঘন্টা কাটতে না কাটতেই সেই সাহায্য পৌঁছে গেল ভাঙা বাড়ির মালিকের কাছে। চেক হাতে পেয়ে কেঁদে ফেললেন তিনি। টানা বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলা বানবাসী। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান বেশি প্রভাবিত হয়েছে। কৃষি জমি থেকে রাস্তাঘাট, বিস্তীর্ণ এলাকা জলের তলায়। নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে গ্রামের মধ্যে। বন্যা বিধ্বস্ত এলাকার জনজীবন বিপন্ন। শুক্রবার পাঁশকুড়ার তেমনই এক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন শুভেন্দু। পাঁশকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের চন্দ্রায় বাহনস্থল ঘুরে দেখার সময় তার সঙ্গে দেখা করেন গণেশ চন্দ্র ভূঁইয়া এবং তার পরিবারের সদস্যরা। তারা জানান, তাদের দোতলা বাড়ি জলের তোড়ে উল্টে গিয়েছে। শুভেন্দুকে কাছে পেয়ে একরাশ অভিযোগ উগরে দেন গণেশ। তার অভিযোগ, বাঁধের ধস আটকাতে সেচ দপ্তরকে জানিয়েছিলেন। সেচ দপ্তরের ঠিকাদার কয়েকটি বস্তা দিয়ে চলে যান, বাঁধ মেরামত করেনি। তাদের দুর্দশার কথা শুনে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। সেই মতো রবিবার সকালেই 5 লক্ষ টাকা চেক গণেশের পরিবারকে পৌঁছে দেন তার প্রতিনিধিরা। শুভেন্দু তার মাসিক বেতন থেকেই সেই টাকা তুলে দিয়েছেন বন্যা দুর্গতদের হাতে। বৃহস্পতিবার পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 24 ঘন্টার মধ্যেই সেই এলাকায় গিয়েছিলেন বিরোধী দলনেতা। শুক্রবার শুভেন্দু জন্দরাতে দাঁড়িয়ে বলেছিলেন, মেদিনীপুরের লোক মানেই আমার আত্মীয়, তবে আমি সরকার নই। বন্যার প্রথম থেকে যতটা পেরেছি এলাকার জন্য করেছি। সরকারের বিরুদ্ধে তার অভিযোগ, পশ্চিমবঙ্গের ঠিকাদারদের গত 3 বছর ধরে কোনো টাকা পাননি। টাকা না পেলে তারা কাজ করবেন কিভাবে? চন্দ্রা ছাড়াও মঙ্গলদারি ঘুরে দেখেন শুভেন্দু, বিলি করেন ত্রাণ। সে সময়ই গণেশকে বাড়ি তৈরির টাকা দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। যা হওয়ার ছিল সেটাই হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাম বিজেপি ঘনিষ্ঠ উগ্র তৃণমূল বিরোধী অধীর রঞ্জন চৌধুরীকে। পরিবর্তে আনা হয়েছে তুলনায় নরমপন্থী এবং রাহুল গান্ধী ঘনিষ্ঠ শুভঙ্কর সরকারকে। শনিবার রাতেই দিল্লি থেকে কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ফোন করে অধীরকে বিষয়টি জানিয়ে দেন। এখন অনেকেই মনে করছেন, অধীরের জায়গায় শুভঙ্করকে আনার ঘটনা আদতে তৃণমূলকে জোট বার্তা প্রদান কংগ্রেসের তরফে। যদিও সেই ইঙ্গিত বার্তায় তৃণমূল কতখানি সাড়া দেবে তা নিয়ে ঢের প্রশ্ন আছে। তবে অধীর বিদায়ের জেরে সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেস আর তৃণমূলের মধ্যেকার দূরত্ব কমবে বলেই আশাবাদী কংগ্রেসের নেতারা। অধীরকে জেতার পদ থেকে সরানো হবে সেটা লোকসভা নির্বাচনের পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এমনকি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসেবে মল্লিকার্জুন খার্গে দলের বৈঠক চলাকালীন সময় অধীরকে জানিয়ে দিয়েছিলেন যে আপাতত তাকে
অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন করতে হবে। তারপর কয়েক মাস কিছু না হওয়ায় প্রায় সবাই ভেবে নিয়েছিলেন অধীরই প্রদেশ কংগ্রেস পদে থেকে যাবেন, কিন্তু দিল্লিতে নিঃশব্দে ঘুঁটি সাজিয়েছেন সেই সব কংগ্রেস নেতারা যারা তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার পক্ষপাতী। লোকসভা ভোটে চরম তৃণমূল বিরোধিতার কারণে আসন সমঝোতা না হওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের যে শিবির ক্ষুব্ধ ছিল তা অন্যতম মুখ ছিলেন শুভঙ্কর সরকার। এআইসিসির সদর দপ্তরে যে বৈঠকে গোলাম আহমেদ মীর অধীরকে প্রাক্তন প্রদেশ সভাপতি বলেছিলেন, সেই বৈঠকেই শুভঙ্কর সরকারকে বক্তব্য অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনেন কেসি বেণুগোপাল এবং মীর। ফলে শুভঙ্করকে প্রদেশ সভাপতি করে তৃণমূলকে বার্তা পাঠানো হলো বলেই মনে করছেন অনেকে। সেভাবে প্রচারের আলোয় না এলেও দীর্ঘ বছর ধরে নানা রাজ্যে কংগ্রেসের দায়িত্ব সামলেছেন শুভঙ্কর। 2024 সালে 30শে আগস্ট সর্বভারতীয় কংগ্রেস সম্পাদক হিসেবে নিযুক্ত হন তিনি। এর আগে মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটি স্টেট ইনচার্জের দায়িত্ব সামলান। বরাবরই রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভঙ্কর ওড়িশা সহ একাধিক রাজ্যে এআইসিসির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন দিল্লিতেও সংগঠনের কাজ করেছেন তিনি। এখন তাকে প্রদেশ সভাপতি করার পর এআইসিসির সম্পাদকের দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে। তবে এই রদবদলের মাঝে থেকে বড় প্রশ্ন হলো, কংগ্রেস অধীরকে সরিয়ে শুভঙ্করকে আনলেও তৃণমূল কি রাজ্যে জমি ছাড়বে কংগ্রেসকে? দিল্লির কংগ্রেস নেতারা এটা অন্তত স্পষ্ট হয়ে গিয়েছেন যে বামেদের সঙ্গে চললে 2026-এর বিধানসভায় কংগ্রেসের প্রত্যাবর্তন সহজ হবে না। হয়তো প্রত্যাবর্তনই ঘটবে না, কিন্তু তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হলে কিছু আসনে অন্তত জয় নিশ্চিত হবে। শুভঙ্করের কাঁধে এখন সেই গুরুদায়িত্ব, যথাযথভাবে আসন সমঝোতা করে রাজ্য বিধানসভায় কংগ্রেসকে ফিরিয়ে আনা, সেই সঙ্গে রাজ্যে তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলকে রাজনীতি মুক্ত করতে হলে রাজনীতিবিদরা ভোটে লড়লে চলবে না। আইএমএ রাজ্য শাখার অন্দরে এই দাবি ঘিরে টানাপোড়েনের মধ্যেই এবার আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন আইএমএ রাজ্য শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেন। সভাপতি বা সম্পাদক কোনো পদেই এবার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানালেন তিনি। শান্তনু সেন আইএমএর 5 বারের রাজ্য সম্পাদক, 10 বছর ধরে তিনি এই পদে রয়েছেন। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবারও কি তিনি মনোনয়ন দেবেন। আইএমএ রাজ্য শাখার অনেক সদস্যই এর আপত্তি করেন, কেউ কেউ আবার না দাঁড়াতে অনুরোধও করেন বলে খবর। এই প্রেক্ষাপটে রবিবার তিনি জানালেন আর লড়বেন না তিনি। এ প্রসঙ্গে শান্তনু সেন জানান, আমার নামও অনেকে সেক্রেটারি হিসেবে চেয়েছিলেন। আমার কোথাও মনে হয়েছে আমি অনেকদিন এটা করেছি। আইএমএ অরাজনৈতিক হিসেবে কাজ করুক, সেজন্য আমার না থাকাটাই ভালো। চিকিৎসকদের স্বার্থে আমি সব সময় থাকব, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার পর বর্তমানে শুধুই আম আদমি পার্টির প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর যন্তর মন্তরে প্রথম জনসভায় বিজেপি ও আরএসএসকে নিশানায় নিলেন কেজরি। বিজেপির বয়স বিতর্ক উস্কে দিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, লালকৃষ্ণ আডবাণী যদি 75 বছর বয়সে অবসর নেন তাহলে মোদী নন কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স বিতর্ক জাতীয় রাজনীতিতে নতুন কিছু নয়। বারবার প্রশ্ন উঠেছে, বিজেপির বয়সবিধি কি নরেন্দ্র মোদীর ক্ষেত্রে প্রযোজ্য নয়? সেই প্রশ্নই আরও একবার উস্কে দিয়ে রবিবার কেজরিওয়াল বলেন, বয়সের কারণে রাজনীতি থেকে অবসর নিতে হয়েছিল লালকৃষ্ণ আডবাণীকে। সেই নীতি কি মোদীর ক্ষেত্রেও প্রযোজ্য? এছাড়া আরএসএস এর উদ্দেশ্যে আরও 4টি প্রশ্ন রাখেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেগুলি হলো, এজেন্সিকে হাতিয়ার করে দেশ জুড়ে বিরোধী দল ও বিরোধীদের সরকার ভাঙার ষড়যন্ত্র করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গণতন্ত্রকে ধ্বংস করার যে কাজ বিজেপি করে চলেছে তার সঙ্গে কি আরএসএস একমত? ভাগবতের কাছে কেজরির তৃতীয় প্রশ্ন হলো, কোনো নেতা বিপুল দুর্নীতিতে জড়িত তা জানার পরও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বিজেপি তাকে দলে নিয়ে নিচ্ছে। এই রাজনীতির সম্পর্কে আরএসএস কি অবগত? যদি বিষয়টি তারা জেনে থাকেন তাহলে এই সিদ্ধান্তের সঙ্গে মোহন ভাগবত সহমত। সবশেষে আরএসএস ও বিজেপির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন কেজরিওয়াল। বলেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা লোকসভা নির্বাচনের দাবি করেন। বিজেপি নিজের কাজ নিজেই করতে সক্ষম, আরএসএস নিজের মতো কাজ করে। এ বিষয়ে ভাগবতের কি মত? উল্লেখ্য, নরেন্দ্র মোদীর বয়স বিতর্ক বিজেপিতে নতুন কিছু নয়। লোকসভা নির্বাচনের আগেও এই ইস্যুতে মুখ খুলেছিলেন কেজরিওয়াল।
যার জবাবে অমিত শাহ জানিয়েছিলেন ৭৫ বছর বয়সেই অবসর নিতে হবে, এমন কোনো কথা বিজেপির সংবিধানে লেখা নেই। ক্ষমতায় ফিরলে মোদী নিজের মেয়াদ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, আগামী দিনেও দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপির অন্দরে এ নিয়ে কোনো সংশয় নেই। যদিও পাল্টা প্রশ্ন ওঠে, কুর্সির মোহে নিজের তৈরি করা নিয়ম নিজেই ভাঙছেন মোদী। এবার সেই ইস্যুতে আরএসএস এর কাছে জবাব চাইলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন।